হ্যালো, আজকে আমরা শিখছি বৃত্তীয় গতিবিজ্ঞানের উল্লম্ব বৃত্তপথে বস্তুর গতি। তো উল্লম্ব বলতে আমরা ঠিক কি বুঝি এটাকে আগে বুঝে নিই। আগে ছোট্ট জিনিস। তো সেটা হচ্ছে যে আমাদের চোখের লেভেল, দুটো চোখকে তুমি কানেক্ট করলে যে লেভেলটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের হরাইজন্টাল লেভেল, বা যেটাকে আমরা বলতে পারি অনুভূমিক লেভেল, অনুভূমিক তল। এবং এই যে আমার নাকটা যে বরাবর আছে সেটা হচ্ছে আমাদের উল্লম্ব। তাহলে এখন অবধি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এইভাবে ঘোরা, এইভাবে চোখ বরাবর ঘুরছে। এখন কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরবে। ওকে, উল্লম্বভাবে ঘুরবে। ক্লিয়ার? বেশ। এবার প্রবলেমটা আমরা দেখব। দেখাও যে ন্যূনতম 6 mg টান বল সুতোয় থাকলে m ভরের কোনো বস্তু উল্লম্ব বৃত্তপথে আবর্তিত হবে। এটা প্রিভিয়াস ইয়ারে এসছে কোশ্চেনে, দেখতে পাচ্ছ এইচএসে এসছে। কিন্তু এর মধ্যে একটা মজা রয়েছে, সেই মজাটাকে আমাদের নিতে হবে, কারণ এটা অনেক কাজে লাগবে। তো ব্যাপারটা কি হচ্ছে, আমার ছবি আঁকতে হবে, ছবি এঁকে বুঝতে হবে। ধরো একটা সুতো আছে, সেই সুতোর মধ্যে একটা বস্তুকে লাগানো আছে, সেই বস্তুটার ভর কত m বলে দিয়েছে। এবার বস্তুটাকে নিয়ে আমি ঘোরাচ্ছি, ভাবে এভাবে ঘোরাচ্ছি, এভাবে করে ঘোরাচ্ছি। তো ঘুরলে আমি মোটামুটি একটা সার্কেল পাচ্ছি, যেটাকে আমি এখানে একটা ড্র করছি। একটা সার্কেল পাচ্ছি। একটা সার্কেল ঠিক হলো না, তা মোটামুটি একটা কিছু একটা হলো। লিভ ইট, এটা সার্কেল, একটা সার্কুলার পথ এঁকেই দিই বরঞ্চ। সার্কুলার মানে বৃত্তীয় পথে ঘুরছে। ঘুরতে ঘুরতে সর্বোচ্চ একটা পজিশনে যাবে, সর্বনিম্ন একটা পজিশনে যাবে। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন পজিশনে যখন বস্তুটা যাবে, তখন এই যে ওয়্যারটা বা তারটা বা সুতোটা, সুতোটাও তো এর সাথেই থাকবে নাকি? কি আলাদা হয়ে যাবে? কখনো আলাদা হবে না। তার মানে ও সুতোটা একবার এখানে আসবে এবং একবার এখানে আসবে। প্রবলেমের প্যাটার্নটা বোঝো, প্রবলেমের থটটা বোঝো আগে। যখন বস্তু এই বিন্দুতে আসবে, ধরো এর নাম দিচ্ছি আমি এ, এই বস্তু এই পয়েন্টের নাম দিচ্ছি বি, তখন বস্তুর যে সুতো দিয়ে বাঁধা আছে সেই সুতোটার টান কত? আমাদের প্রবলেম হচ্ছে এটাই যে সুতোর টান কত, তা কোথায় গেলে সবচেয়ে কম হবে টানটা, তো সেটা আমাদের বুঝতে হবে। এই বিন্দুতে হবে না এই বিন্দুতে হবে? তোমরা বললে যে আপনি তো এই বিন্দু আর এই বিন্দু, দুটো বিন্দু নিলেন, আপনি আগে থেকে জানতেন তাই। হোয়াট ইজ দ্য লজিক যে এ আর বি বিন্দুতে সবচেয়ে কম বা বেশি হতে পারে, অন্য কোথাও হবে না? দেখো, এ এবং বি বিন্দুতে যেটা হবে, এ সর্বোচ্চ বিন্দু, এখানে টান যা হবে, এবং বি বি হচ্ছে সর্বনিম্ন বিন্দু। এই দুটো টানের মাঝে বাদবাকিরা থাকবে, তাই না? এই পয়েন্টটা কিন্তু সর্বোচ্চ নয়, এই পয়েন্টটাও সর্বোচ্চ নয়। তো অন্যান্য পয়েন্টে সর্বোচ্চ হতে পারবেন। তো সুতরাং আমাদের এই সর্বনিম্ন যেটা টান, সেটা হয় এ বিন্দুতে হবে, নয় বি বিন্দুতে হবে, কোথাও একটা হবে। চলো আমরা সেটা ক্যালকুলেট করব। তাহলে আমরা প্রথমে এ বিন্দুর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফ্রি বডি। ফ্রি বডি যে বুঝে গেছো, তার কাছে এই বিষয়টা কিছুই না। ফ্রি বডি, FBD। তো FBD আঁকার আগে দুটো কথা বলে নেওয়া দরকার আমার ছবিতেই, কনস্ট্রাকশনের মধ্যেই। আমি ধরে নিচ্ছি যে এ বিন্দুতে ভেলোসিটি, এটা আমার উল্টো আঁকা হলো যদিও, ধরে নিচ্ছি এ বিন্দুতে এর ভেলোসিটি v1, এগুলো আমরা লিখে নিচ্ছি এখন। বি বিন্দুতে ভেলোসিটি v2। ওকে, এবং এখানে যে টান সেটা হচ্ছে t1, এবং এখানে টান t2, এবং এটা আমাদের অরিজিন, এটা আমাদের কনস্ট্রাকশন হলো। তাহলে তোমরা বুঝতে পারছো ঘুরছে কোন দিকে? এই বরাবর। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পছন্দ করি। তুমি ক্লকওয়াইজ নিলে কি ভুল হবে? না, ভুল হবে না, কিছুই হবে না আলাদা, টানটা কিন্তু সেমি বেরোবে। তাহলে এখানে v1, এখানে v2, এখানে t1, এখানে t2, বস্তুর ভর কিন্তু m। ওকে, তাহলে প্রথমে FBD করবো কার? এর, এ পয়েন্টের। FBD এ পয়েন্টের, ঠিক আছে? তাহলে FBD এ পয়েন্টে করতে হলে আমাদের কিছু ছবি আঁকতে হবে। FBD আঁকার নিয়ম তোমরা জানো, কিন্তু এখানে আমি একটু মডিফাই করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ফ্রি বডি ডায়াগ্রাম তুমি যাই যখনই যেমনই আঁকো না কেন, তোমার সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য যেটা সুবিধা মনে হবে, যা যা সুবিধা মনে হবে তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো একটা গোটা সিস্টেমকে এঁকে ফেলো, খুব সুন্দর করে আঁকবে, আঁকতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু সেটা আমরা করি না। আমরা চাইলে কিছু এক্সট্রার মধ্যে ঢোকাতে পারি, কিছু বেরও করতে পারি। ফ্রি ইজ ফ্রি, ফ্রি টু ইউজ। তো এখানে আমার এ পয়েন্টকে প্রথমে একটা ডট দিয়ে নিই। এ পয়েন্ট মাথার উপরে আছে, সুতরাং দিস ইজ আওয়ার এ পয়েন্ট, এ। এখন আমাদের অরিজিনটাকে নিতে হবে। কেন? অরিজিনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমাদের অরিজিন, কারণ এই অরিজিনের রেসপেক্টেই গোটা ঘটনাটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। গোটা ঘটনা অ্যানালাইসিস হবে এই ও, অর্থাৎ অরিজিনের রেসপেক্ট। তাহলে এবার আমরা সুতোটাকে এঁকে ফেলি।
চট করে এই আমাদের সুতো। ফোর্সগুলোকে আমরা এবার ওয়াচ করি। প্রথম কথা হচ্ছে বস্তুর উপর এমজি তো থাকবেই, এম আছে, বস্তুর ভর আছে মানে এমজি নিচের দিকে আছে, কোনো অসুবিধা নেই। বেশ, আর কি আছে? টান আছে। এবার টানটা কোন দিকে হবে স্যার? দ্যাটস দ্য প্রবলেম। টানটা কোন দিকে? বাইরের দিকে হতে পারে, ভিতরের দিকে হতে পারে। ঘটনাটা হচ্ছে যে এই যে সেন্টারটা কি চাইবে? যে বস্তুটাকে নিজের দিকে টানতে, সবসময় চাইবে সে নিজের দিকে টানতে। তাহলে মনে রেখো এটা যে বস্তুকে কেন্দ্রের দিকে টানছে এবং সেটা হচ্ছে আমাদের টান, এটা হচ্ছে T1। এবার দেখো যে T1 এবং mg দুটো তো একই দিকে, সেন্টারের দিকে, তাহলে তো হিসেব মতো পয়েন্টের নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। তার মানে বাইরের দিকে কেউ একজন আছে। কে সে? কে সেই মহান ব্যক্তি যে বাইরে আছে? এই বরাবর, এই বরাবর আছে আমাদের অভিকেন্দ্রের অপোজিটে যে থাকে অপকেন্দ্র। অপকেন্দ্র তার মানে অ্যাকচুয়ালি অপকেন্দ্র বল এটাকে টান করে ধরে রেখেছে। ক্লিয়ারলি এই অপকেন্দ্র বলটা এই দুটো বলকে ব্যালেন্স করছে। অপকেন্দ্র বল এই দুটোকে ব্যালেন্স করছে। এখন এই বিন্দুর ভেলোসিটি আমরা জানি v1। তো তুমি এক্ষুনি বলে দেবে তাহলে অপকেন্দ্র ভ্যালু কত? অপকেন্দ্র ভ্যালু m v1 দ্য স্কোয়ার বাই r, তাই তো? তুমি তো এটা করেছো, জানো এটা। তাহলে এবার আমরা ফোর্স ব্যালেন্স ইকুয়েশন করে ফেলতে পারবো। এটা কি? অপকেন্দ্র অপকেন্দ্র সমান সমান কি হচ্ছে? ওজন বল, ওজন বল আর কে আছে? যোগ টান বা টান বল, যা বলবে টান বলই লিখে দিই। বেশ, আমি এখানে কেন করলাম আমি জানি না, তো ঘিজিমিজি করে জায়গা থাকা সত্ত্বেও। তাহলে অপকেন্দ্রটা কি হবে না এম v1 স্কোয়ার বাই আর। আচ্ছা, আরটা কি বলিনি আমি এখনো না? আর হচ্ছে এই সুতোর দৈর্ঘ্য, আরটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি এগুলো খুব বাজে ব্যাপার, বলে দেওয়া উচিত এগুলো। সমান সমান ওজন বল কত? ওজন বল তো mg প্লাস টান বল T1। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটাকে আমরা নাম দিই ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন। এখন সবচেয়ে কম টান কত হতে পারে যাতে করে বস্তু পড়ে যাবে না বাট ঘুরবে? বস্তু পড়ে যাবে না, কোথায় পড়বে না? সেন্টারের দিকে পড়ে যাবে না, সেন্টারের দিকে পড়ে যাবে। সেই টানটা কত এটা আমাদের জানতে হবে। কি বলছেন, কি করে জানবো? দেখো টান এমন হবে যে সুতো টান টান থাকবে কিন্তু বস্তু ঘুরবে। এখন কন্ডিশন একটাই হতে পারে, দেখানো যাবে যে T1 যদি 0 না হয়ে লেস দেন 0 হয় তাহলে বস্তু কি হবে? নিচের দিকে পড়ে যাবে। লেস দেন 0 হবে না, 0 চেয়ে কম হয়ে গেলে বস্তু নিচে পড়ে যাবে, এটা দেখানো যায়। ভালো কথা। তাহলে 0 হতে হবে T1 কে, লেস দেন 0 নয়। তাহলে এটাকে 0 করলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাব। সেই ইকুয়েশনটা কি হবে? m v1 স্কোয়ার বাই r সমান সমান mg। দেখো তাহলে v1 এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা। এখানে দেখো এই প্রবলেমটা করতে গিয়ে আমরা বেশ কয়েকটা থিওরিও জেনে যাব, বেশ কয়েকটা টার্ম, বেশ কয়েকটা জিনিস, যে জিনিসগুলো তোমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে, এমসিকিউতে আসতে পারে বা শর্ট কোশ্চেন থাকতে পারে। তা এখান থেকে এম এর সাথে এম গেছে, তাহলে রইল বাকি v1 স্কোয়ার সমান সমান rg বা gr, g ইন্টু r। v1 তাহলে পেলাম আমরা gr তার রুট, এটাকে আমরা নাম দিচ্ছি ইকুয়েশন 2। এটা আমাদের কাজে লাগবে, এটা ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এটাকে আমি বক্স করে রাখি, এটা আমাদের কাজে লাগবে, স্টেপ বাই স্টেপ বুঝবে। এবার আমরা বি বিন্দুতে আসি। বি বিন্দু এফবিডি অফ কার না বি পয়েন্টের, বি পয়েন্টের এফবি, কারণ দুটো পয়েন্টের নিয়ে বলেছিলাম আমরা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে সর্বোচ্চটা আমাদের হয়ে গেছে, পড়ে আছে কি এখন? সর্বনিম্ন। তো সর্বনিম্ন পয়েন্টটাকে আমরা আঁকি, লেট ইট বি, দিস আওয়ার বি। আমাদের যথারীতি আগের বার অ্যানালাইসিস যেভাবে করেছিলাম ঠিক সেভাবে করবো, যে অরিজিন আমার আছে। মনে রেখো সার্কুলার মোশনের এফবিডি আঁকতে তুমি কিন্তু অরিজিনকে নেবে, এটা আমার সাজেশন। বইতে হয়তো এটা কীভাবে ক্লিয়ার আছে আমি জানি না, বাট আমি তোমাকে সাজেস্ট করবো এটা, যে অরিজিনটাকে নেবে। অরিজিনের কোনো ভূমিকা নেই কিন্তু বিরাট ভূমিকা আছে। তো এবার আমি কি করছি, সুতোটাকে আঁকি।
এই আমার সুতো, তো সুতো আঁকা হলো। এবার আমাদের বলগুলোকে দেখতে হবে। এবার মজাটা দেখো, এর ভর যেহেতু এম, তাই এমজি নিচের দিকে, তাই তো? আমি কি বলেছিলাম যে টানটা হবে কোথায়? সেন্টারের দিকে টানবে। তাহলে এই টানটা তো টি টু, কোন দিকে? এই দিকে। এবং অপকেন্দ্র বল একটা তো থাকছেই, সে কোন দিকে? বাইরের দিকে, এই যে বাইরের দিকে। এখন এইখানে ওর ভেলোসিটি হচ্ছে ভি টু। তাহলে বুঝতেই পারছো কি হচ্ছে, যে এর অপকেন্দ্র বল যেটা, সেটা কত? এম ভি টু স্কোয়ার বাই আর। আর হচ্ছে এই সেন্টার থেকে বস্তুর যে ব্যাপারটা আর কি, সুতো দৈর্ঘ্য আর কি। তো এম ভি টু স্কোয়ার বাই আর হয়ে গেল। এবার তো বুঝতেই পারছো ফোর্স ব্যালেন্স করা কোনো ব্যাপারই না। আমাদের কি করতে হবে দেখো, নিচের দিকে দুটো ফোর্স, উপর দিকে একটা ফোর্স। যদি কোনোটা ফোর্স ব্যালেন্স না হয়, মানে যদি এই নিচের ফোর্সগুলো বেশি হয়ে যায় তাহলে তার ছিঁড়ে যাবে। আর যদি এটা বড় হয়ে যায়, টানটা বেশি হয়ে যায়, তাহলে বস্তু সেন্টারের দিকে চলে যাবে। তাহলে এখন আমরা ইকুয়েশনটা লিখে ফেলি। ইকুয়েশন না, ফরম্যাটটা। যে দেখো, টান, এবার টান, কারণ টানটা ব্যালেন্স করছে না। টান সমান সমান ওজন বল যোগ অপকেন্দ্র, অপকেন্দ্র, অপকেন্দ্র বল। হা 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 হা, হয়ে গেছে প্রায়, এখনো অনেকটা বাকি আছে। টি টু ওয়ালস টু, টান তো টি টু, ওজন বল তো এমজি, এটার তো কোনো বদল নেই। প্লাস অপকেন্দ্র বল কত? অপকেন্দ্র বল হচ্ছে আমাদের এম ভি টু স্কোয়ার বাই আর। নাও এইবার স্যার কি করব? এইবার তো সমস্যা। এইবার আমাদের ইউজ করতে হবে একটা স্পেশাল টেকনিক। কেন ইউজ করতে হবে? কারণ আমাদের এবার আর কিছু বিশেষ করতে পারছি না। যেটা একমাত্র করতে পারি সেটা হচ্ছে ভি টু আর ভি ওয়ানকে আমরা প্লেস করতে হবে। মানে ভি টু কে ভি ওয়ানের রেসপেক্টে লিখতে হবে, টু আর ভি ওয়ানের মধ্যে সম্পর্কটা বের করতে হবে। এই প্রবলেমটার মজাটা হচ্ছে এখানেই যে অনেকগুলো স্টেপ তোমায় করতে হবে। আমরা ইউজ করব একটা মেথড, যেটা হচ্ছে একটা থিওরেম, এনার্জি কনজারভেশন। এনার্জি বেসিক্যালি এটা যেটা আমি লিখছি, এটা আমি এক কথা এনার্জি কনজারভেশন লিখছি বটে, কিন্তু এটা আসলে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন, অর্থাৎ যান্ত্রিক শক্তির সংরক্ষণ। এখানে আমি ভালো করে লিখে দিই ব্যাপারটা। আমরা কি ইউজ করছি? যান্ত্রিক শক্তির সংরক্ষণ, সংরক্ষণ। ওকে, নোট ডাউন করে রেখো যে আমাদের স্টেপগুলো কি হচ্ছে। এরপর যান্ত্রিক শক্তির সংরক্ষণ লাগবে, কারণ আমাদের এই রিলেশনটাকে লাগবে। যান্ত্রিক শক্তির সংরক্ষণটা কি না, যাই হোক না কেন, যে পয়েন্টই থাকুক না কেন, দুটো পয়েন্টের মধ্যে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি কি হবে? একই থাকবে। তাহলে এ পয়েন্ট এবং বি পয়েন্টে যান্ত্রিক শক্তিটা আমরা বের করব। আমি সার্কেলটাকে আবার আঁকছি। এই যে সার্কেলটা ছোট করেই আঁকলাম। এই আমার সেন্টার ছিল ও। এখন এই আমি টেনে নিলাম আমার রেখাটা, যেখান থেকে আমি কি করব, আমাদের যান্ত্রিক শক্তির মধ্যে কে কে আছে বলো তো? এটা কেন করছি বলছি। যান্ত্রিক শক্তির মধ্যে একটা আছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, আর একটা আছে স্থিতিশক্তি। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে কত? ভি ওয়ান। এই পয়েন্টের ভেলোসিটি ভি টু। তাহলে আমরা এ পয়েন্ট এবং বি পয়েন্টের দুটোর মোট যান্ত্রিক শক্তি আগে বের করবো, আলাদা করে এ পয়েন্ট। তাহলে এ পয়েন্টটাকে নিই, এ পয়েন্ট, এ পয়েন্টটাকে অ্যানালাইসিস করি। এ পয়েন্টকে অ্যানালাইসিস করলে কি পাচ্ছি? এর কাইনেটিক এনার্জি কে ই, কাইনেটিক এনার্জিকে কে ই লেখা হয়, কে ই কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ওকে, এবার প্রশ্ন যে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটাকে ভালো করে বুঝবে কেন এরকম হচ্ছে। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কিন্তু একটা মজা আছে। কি মজা? পোটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমাদের একটা রেফারেন্স ফ্রেম দরকার, সুইটেবল চয়েস, যেটা ভালো হবে, সুবিধাজনক হবে। তো আমরা কি করলাম, এই যে পয়েন্টটা, এটাকে বা এই এই পয়েন্টটাকে ধরো, এই পয়েন্টটাকে আমাদের রেফারেন্স ধরে নিই। মানে এটা হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু 0 পয়েন্ট। তাহলে এইটার কত হবে? এইটার হাইট কত হবে? এই যে গোটা হাইটটা বলো দেখি। এটা আর, এটা আর, তাহলে এটা এইচটা কত হবে এখানে? 2r। তাহলে পোটেনশিয়াল হচ্ছে এম ই অ্যান্ড
হাইট এইচটা কত বেরোলো 2r। তো ক্লিয়ারলি এটাকে আমরা লিখতে পারি 2m b অ্যান্ড r। এটা কোথায় গেল? পয়েন্ট এর জন্য গেল। এবার পয়েন্ট বিটা বের করবো আমরা একইভাবে। লিখি বি পয়েন্ট, তোমরা নোট করো। বি পয়েন্টে আসি। দেখো বি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে v2, তাহলে কাইনেটিক এনার্জি কত? হাফ এম v2 তার স্কোয়ার। তাহলে পোটেনশিয়াল এনার্জি একই রকম mgh, কিন্তু এখানে h কত? এই পয়েন্টের h ইকুয়াল টু 0, আমাদের রেফারেন্স ফ্রেম ধরা হয়েছে এটা। তাহলে এটা হয়ে গেল কত? mg0, দ্যাট ইজ 0। এখন মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র কি বলছে? যে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি যা হবে বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি মোট তাই হবে। তাহলে এ বিন্দুর যান্ত্রিক শক্তি কত? তাহলে এ বিন্দুর জন্য কত? কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, তো এটাকে একটু অন্যভাবে লিখি যাতে করে কম কথায় বেশি কথা বলা যায় আর কি। কিভাবে লেখা হয় না, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কোথায়? অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে এটাকে আমি এ লিখলাম এখানে, সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কোন পয়েন্ট? বি পয়েন্টে। সিম্পল। আর কি লিখতে হবে কিছু? বলো, মানে এটা তো তোমরা নিজেরা এবার করতে পারবে স্টেপটা। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই। এ পয়েন্টের জন্য হাফ এম ভি ওয়ান স্কোয়ার, হাফ এম ওয়ান স্কোয়ার প্লাস 2m v r কাইনেটিক আর পোটেনশিয়াল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি পয়েন্ট বি। এখানে কত? হাফ এম v2 স্কোয়ার। তাহলে এখানে আমি কি বলতে পারি? যে এম এর সাথে এম কেটে গেল, একটা ইকুয়েশন আসতে চলেছে এখানে v2 এবং v1, ও একটা এম কাটবে না, হ্যাঁ। তাহলে v2 এবং v1 এর সাথে আমার একটা সম্পর্ক আমাদের চলে আসবে, তাই না? দেখি কি সম্পর্কটা আসে। হাফ v1 স্কোয়ার প্লাস 2gr ইকুয়ালস টু হাফ টু স্কোয়ার। বেশ, এবার এটাকে আমাদের একটুখানি এদিক ওদিক নড়াচড়া করতে হবে। তার জন্য আমরা কি করবো? আচ্ছা, এটা 2 দিয়ে গুণ করে দিই। 2 দিয়ে গুণ করলে v1 আর v2টা হাফ থাকছে না। তাহলে এখানে এলো কত? v1 স্কোয়ার প্লাস আর, আচ্ছা 2gr হবে না, 4gr ইকুয়ালস টু v2 স্কোয়ার। ওকে, তাহলে v1 স্কোয়ার প্লাস 4gr ইকুয়ালস টু v2 স্কোয়ার। ভালো কথা। এখন আমরা v1 স্কোয়ার কি জানি? অবভিয়াসলি জানি, কত? gr। তার উল্টে দেখো, আমরা v1 বের করেছিলাম, v1 স্কোয়ারও বের করেছিলাম, প্লাস 4gr। তাহলে v2 কত বেরোলো? v2 স্কোয়ার, এটা v2 বেরিয়ে গেল আমাদের 5gr। ওকে, বেশ, ভেরি গুড। v2 স্কোয়ার, v2 স্কোয়ার বেরোলো 5gr। এইবার আমাদের টেনশনের ব্যাপারটা কি ছিল? খুব t2, এই দেখো t2 সমান সমান mg প্লাস mv স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করবো। চলো, t2 সমান সমান mg প্লাস m স্কোয়ার বাই আর। তো এই ভ্যালুগুলো কি হবে? mg প্লাস m v2 স্কোয়ার, v2 স্কোয়ার কত? 5gr। ভ্যালু বসাই, 5, সরি 5 না, m 5, তারপরে r বাই r is mg plus 5 mg, you got 6 mg। এটাই তো প্রশ্ন চেয়েছি না? দেখো একদম প্রশ্ন চলে যায়। এবার দেখাও যে ন্যূনতম 6 mg টান হতে হবে। পরের দিন নেক্সট লেকচার অন্যরকম হবে, আবার শুরু করব। ওকে, হ্যাভ এ গুড ডে।